বর্তমান বিশ্বে অনেক রকমের সাইকোথেরাপির মাঝে সবথেকে জনপ্রিয়, কার্যকরী এবং এভিডেন্স বেসড সাইকোথেরাপি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি। মানুষের চিন্তাধারা বা থিংকিং প্রসেসের প্যাটার্নের মাঝে পরিবর্তন এবং বিলিফ সিস্টেমের প্যাটার্নের মাঝে পরিবর্তন করে জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসে নতুন করে সাজাতে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই চমৎকারভাবে এবং ম্যাজিক্যালি কাজ করে। সো এখন আমরা আলাপ করব সিবিটির ওভারঅল প্রসেস কি? মানে আমরা তো আলাপ করলাম যে এর আগে যে সিবিটি একটা চিকিৎসা পদ্ধতি। তো এই চিকিৎসা পদ্ধতিটা এখন আমরা আলাপ করব যে কিভাবে এই পদ্ধতিটা কাজ করে, স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে। তো এখানে আমরা ২টা বিষয় নিয়ে আলাপ করব। একটা হলো সিবিটির ওভারঅল প্রসেস এবং কোনো একটা সিঙ্গেল সেশন কিরকম হয়ে থাকে বা ১ম সেশন কিরকম হয়ে থাকে। সো শুরুতে আমরা আলাপ করি যে সিবিটির ওভারঅল প্রসেস কি? সিবিটির ওভারঅল প্রসেসকে আমরা ৪ টা ধাপে ভাগ করতে পারি। ১ম এ অ্যাসেসমেন্ট, এরপরে ফর্মুলেশন এবং ট্রিটমেন্ট প্ল্যান, এরপরে ট্রিটমেন্ট এবং ফলো আপ। অ্যাসেসমেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কিন্তু নানা রকম টেস্ট করা হয়। ইসিজি, ইকো, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, নানা রকম টেস্ট আছে। তো মনের কষ্ট কেন হয়েছে, কিভাবে হয়েছে, কোত্থেকে হয়েছে সেইটা বোঝার জন্য কিন্তু মেশিন নাই। তো সাইকোলজিস্টরা কি করেন সেটা বোঝার জন্য নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করেন, নানা রকম তথ্য নেন, রিলেভেন্ট নানা রকম হিস্ট্রি নেন। তাহলে অ্যাসেসমেন্ট পর্যায়ে যেটা হয় যে ব্যক্তি তার নানা রকম বিষয় শেয়ার করেন। তার অসুবিধা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কোত্থেকে হয়েছে, কেন তিনি বের হতে পারছেন না, এই কেনর আনসার গুলো খুঁজতে থাকেন সাইকোলজিস্ট। পাশাপাশি কগনিটিভ বিহেভিয়ার থেরাপির যেহেতু মূল কোর কনসেপ্ট হলো যে তার চিন্তা ভাবনার প্যাটার্ন কিভাবে তাকে অসুবিধায় ফেলছে। তো সাইকোলজিস্ট তার চিন্তা ভাবনার প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করেন, যে চিন্তা ভাবনাগুলো তাকে অসুবিধায় ফেলছে বা যেই জাজমেন্ট গুলো তাকে অসুবিধায় ফেলছে। পাশাপাশি ব্যক্তিকে শিখতে হেল্প করা হয়, উনি যেন নিজে একটা সময় আইডেন্টিফাই করতে পারেন। সো এই কারণে কিন্তু হোমওয়ার্ক দেয়া থাকে। শুধু চিন্তা আইডেন্টিফাই করার হোমওয়ার্ক না, আরো নানা রকম হোমওয়ার্ক দেয়া থাকে। সেগুলো কিন্তু ডেডিকেটেডলি করতে হয় ক্লায়েন্টদের। তো আমরা দেখলাম যে অ্যাসেসমেন্টে প্যারালালি কয়েকটা ব্যাপার হয়ে থাকে। একটা হলো যে সাইকোলজিস্ট নিজে নানা রকম তথ্য নেন আ এবং তাতে করে ক্লায়েন্টের অনেক হিলিং হয়। তাকেও আস্তে, আস্তে রেডি করা হয় যেন তিনি নিজে তার সমস্যাকে আইডেন্টিফাই করতে পারেন, নিজের চিন্তার প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করতে পারেন এবং একটা সময় যেন উনি নিজে এগুলোকে ম্যানেজ করতে পারেন। অর্থাৎ এদের টু ওয়ে প্রসেস। ঔষধ ডাক্তার লিখে দিল আর আমি বসে, বসে খেলাম, ব্যাপারটা কিন্তু ওইরকম না। এখানে দুজনকেই অ্যাক্টিভ থাকতে হয়। সো অ্যাসেসমেন্টের জন্য সাধারণত এভারেজ ৫ টা থেকে ৬ টা সেশন রাখা হয়। অ্যাসেসমেন্টের পরে আসে ফর্মুলেশন। ফর্মুলেশন হলো মূলত মানুষের যেকোনো সাইকোলজিক্যাল ব্যাপার বা সাইকোলজিক্যাল প্রসেসের থিওরিটিক্যাল বেসিস আছে। থিওরিটিক্যাল সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যক্তির বাস্তব সমস্যা ম্যাচ করানো হয় বা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো হয়। যেমন ওসিডি, প্যানিক, ডিপ্রেশন বা যেকোনো মানসিক স্বাস্থ্য সমস্যার কিন্তু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সেটার সাথে ব্যক্তির বাস্তব সমস্যাটাকে ম্যাচ করানো হয়। তাতে করে সুবিধা কি? তাতে করে আমরা এভিডেন্স পাই যে ব্যক্তির সমস্যাটাকে আমরা সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করতে পারছি। আর যেহেতু ব্যাখ্যা করা যায়, তাহলে ফর্মুলেশন আমাদেরকে হেল্প করে এটার সমাধান কি হতে পারে। ওই যে আমরা নানা রকম কি এর মানে কি এর আনসার খুঁজেছি যে এই সমস্যাগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেনই বা যাচ্ছে না, আর কি হলে উনি ওখান থেকে বের হতে পারবেন। এই সমস্ত কিছু কিন্তু ফর্মুলেশনের সাথে ম্যাচ করে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তির কোন, কোন ব্যাপারে সমাধান করা যেতে পারে বা কোন, কোন বিষয় মডিফাই করার দরকার আছে। এবং ব্যক্তি নিজেও বুঝতে পারেন যে তার কোন বিষয়গুলো নিয়ে কাজ করা প্রয়োজন। সো ফর্মুলেশন যেহেতু আমাদেরকে গাইড করে যে তার ম্যানেজমেন্ট কিরকম হতে পারে, তখন আমরা ম্যানেজমেন্টে যেতে পারি। ফর্মুলেশনের জন্য সাধারণত একটা সেশন রাখা হয়। কখনো, কখনো সমস্যার ধরন অনুযায়ী বা ডিফারেন্ট, ডিফারেন্ট সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে হাইব্রিড ফর্মুলেশন করা হয়। তো সেক্ষেত্রে একটা আ সেশনের চেয়ে বেশি সেশনের প্রয়োজন হতে পারে। তো ট্রিটমেন্ট সেশনে কি করা হয়? ট্রিটমেন্ট সেশন গুলোতে ব্যক্তিকে ২ টা পর্যায়ে হেল্প করা হয়। একটা হলো যে ব্যক্তি হয়তো তার আগে আ সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করেছেন। কিন্তু সামহাউ এখন আর পারছেন না। তো সাইকোলজিস্ট তাকে হেল্প করেন যে আগে যেই প্রসেসে উনি কাজ করেছেন সেটা এখন আর কাজ করছে না কেন সেটাকে আইডেন্টিফাই করে ওই ব্যাপারগুলোকে আরো এম্পাওয়ার্ড করা যায় কিনা সে ব্যাপারে কাজ করেন। আরেকভাবে হেল্প করেন সেটা হলো যে নানা রকম সাইকোলজিক্যাল টুলস এবং টেকনিক হাতে কলমে শেখানো হয় ব্যক্তিকে যেন ব্যক্তি নিজে, নিজে আ এগুলো সমাধান করতে পারেন।
আর একটা ব্যাপার থাকে যে কিছু বিষয় থাকে যেটা আসলে ব্যক্তি সেশনের বাইরে করতে পারবে না। কিছু টুলস এবং টেকনিক্স আছে যেগুলো কিন্তু সাইকোলজিস্ট ছাড়া ওগুলোকে এপ্লাই করতে পারবে না, সেগুলো সেশনেই করা হয়। যেমন অনেক রকমের কগনিটিভ টেকনিক আছে যেগুলো আসলে সাইকোলজিস্ট ছাড়া করা সম্ভব না। সো ট্রিটমেন্ট সেশনে এভাবে কাজ করা হয়। ট্রিটমেন্ট সেশনের পরে আসলে ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। ট্রিটমেন্ট সেশনে আসলে ৫ থেকে ৬টা সেশন রাখা হয় এভারেজ। এরপরে ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় ১ মাসের জন্য বা ২ মাসের জন্য ফলো আপ এর জন্য। উনি আসলে নিজে থেকে ওই সমস্যাগুলো সমাধান করতে পারছেন কিনা, বা যদি না করতে পারেন সেইজন্য আ তাকে হেল্প করা হয় যে তিনি কি করলে পারেন, বা কখনো, কখনো প্রয়োজন পড়লে ফর্মুলেশনটা আবার রিথিঙ্ক করে নতুন করে করার প্রয়োজন হতে পারে। তো ১ মাস ২ মাস পরে ফলো আপ সেশনে বসা হয়। ফলো আপ সেশনে এই কাজগুলো করা হয়। তাহলে আমরা দেখলাম যে অ্যাসেসমেন্ট, ফর্মুলেশন, আ ট্রিটমেন্ট প্ল্যান এবং ট্রিটমেন্ট এবং ফলো আপ। তো এবং এইগুলোর টাইম ফ্রেম হলো যে সাধারণত এভারেজ অ্যাসেসমেন্টে ৫ টা থেকে ৬ টা সেশন, ফর্মুলেশনে ১ টা বা ২ টা, ট্রিটমেন্টে ৫ থেকে ৬ টা সেশন এবং ফলো আপ এর জন্য ১ টা সেশন। ফলো আপ তো আসলে ১ মাস ২ মাস পরে একটা সেশনে বসা হচ্ছে। তবে কখনো, কখনো এই সেশনের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হতে পারে। সেটা আ যেমন ক্লায়েন্টের ইস্যুর উপরে ডিপেন্ড করে। যেমন সুইসাইডাল কোনো ইস্যু হতে পারে, বা ট্রমার ইস্যু হতে পারে, বা ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যাপার-স্যাপার থাকতে পারে। তখন কিন্তু আসলে স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে যাবে। আবার কখনো, কখনো মাল্টিপল ডিসঅর্ডার থাকতে পারে। যেমন কারো ওসিডিও আছে, প্যানিকও আছে। তার ক্ষেত্রে কিন্তু ওই যে অ্যাসেসমেন্টে ৫ টা ৬ টা সেশন দিয়ে নাও হতে পারে। বা ওভারঅল কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ১৪ থেকে ১৬ টা সেশন লাগতেছে। তো কখনো, কখনো কারো অনেক বেশি সেশনও লাগতে পারে। কখনো, কখনো কারো ক্ষেত্রে খুব এর চেয়ে কম সেশনের মধ্যেও হয়ে যেতে পারে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপির প্রত্যেকটা সেশন স্ট্রাকচারড হয়ে থাকে, প্রিসাইজড হয়ে থাকে, এবং প্রত্যেকটা সেশনের ডিউরেশন সাধারণত ইন্ডিভিজুয়াল সেশনের ক্ষেত্রে 50 মিনিট থেকে 60 মিনিট হয়ে থাকে। এই 50 মিনিট 60 মিনিটে কিন্তু নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। তো আমরা যদি দেখি এভারেজ ওভারঅল প্রত্যেকটা সেশন একরকমের হয়ে থাকে, তবে ১ম সেশনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। অনেকের মনেই এই প্রশ্ন থাকে যে আমি তো ১ম বার যাচ্ছি সাইকোলজিস্টের কাছে, উনি কি আমার সমস্যা বুঝবে কিনা? আমার অসুবিধাগুলোকে আমি ভালো করে বলতে পারবো কিনা? এবং অনেকেই মনে করে থাকেন যে একটা সেশনেই বোধহয় আমার সবকিছু সমাধান হয়ে যাবে। আসলে ব্যাপারটা এরকম না। এটা কোনো ম্যাজিক না যে সাইকোলজিস্টের কাছে যাবেন আর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো ১ম সেশনে যেটা করা হয় ৪ টা এজেন্ডা কভার করা হয়। প্রথমত সাইকোলজিস্ট ব্যক্তির সব সমস্যাগুলো শুনেন। সমস্যা বা উনি যেই ব্যাপারে হেল্প নিতে আসছেন সেগুলো ভালো করে শুনেন। ২য় এজেন্ডা হলো যে ব্যক্তিকে এডুকেট করেন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কি, বা সাইকোথেরাপি আসলে কি, কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে এডুকেট করেন। যদিও অধিকাংশ মানুষই কিন্তু ইন্টারনেট দেখে আসেন বা আগের অভিজ্ঞতা থাকে, তারপরেও ভালোভাবে ওই ব্যাপারটা বুঝিয়ে দেন। কয়টা সেশন লাগতে পারে, কিভাবে তার সাথে কাজ করা হবে, অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়, ফর্মুলেশন কিভাবে করা হয়, এই ব্যাপারগুলো কিন্তু সব ক্লিয়ার করে বলে দেন। ৩ নাম্বার এজেন্ডা হলো যে ব্যক্তির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, এবং ৪ নাম্বার ব্যাপার হলো যে ব্যক্তির এক্সপেকটেশনস কি, এবং পুরো সেশনের থেকে তার ফিডব্যাক জেনে ছেড়ে দেওয়া হয়। তো এই ৪ টা এজেন্ডার মাঝে কিন্তু অনেকগুলো গোল অ্যাচিভ করা হয়। অনেকগুলো বিষয় কিন্তু কভার করা হয়। যেমন ব্যক্তির সমস্যাগুলো ভালো করে শোনা হয় এবং ব্যক্তির সাথে থেরাপিউটিক অ্যালায়েন্স বা সম্পর্ক যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখেন সাইকোলজিস্ট। ব্যক্তির যে কষ্ট, সেই কষ্টটা লাঘব করার জন্য সাইকোলজিস্ট হেল্প করেন। আ আ মানে ব্যক্তি যখন আসলে শেয়ার করেন তাতেই কিন্তু অনেক কষ্ট আ রিজলভ হয়। কারণ থেরাপিস্টের কাজ থাকে তার কথাগুলোকে নন জাজমেন্টালি, সেফলি এবং জেনুইন ভাবে তার কথা শোনা। এরপরে ব্যক্তিকে কগনিটিভ মডেলের সাথে তার সমস্যাটাকে কিভাবে তিনি ব্যাখ্যা করতে পারবেন নিজে, সেটার জন্য এডুকেট করে তোলা হয়। সে অনুযায়ী আবার কিন্তু হোমওয়ার্কও দিয়ে দেওয়া হয়। সেই হোমওয়ার্ক কিন্তু ডেডিকেটেডলি করতে হয়। এরপরে ব্যক্তিকে তার যে কোনো একটা সমস্যা, যদি সময় থাকে, কোনো একটা সমস্যা খুবই ডিটেইল ভাবে শোনা হয় এবং সেটার প্রয়োজনে সেটার সমাধান নিয়েও আলাপ করা হয়। এক্সপেকটেশন এ জেনে নেওয়া হয় যে তিনি আসলে ওভারঅল থেরাপিউটিক সেশন থেকে বা প্রসেস থেকে আসলে কি চাচ্ছেন, প্রিসাইজ ভাবে সেগুলো জেনে নেওয়া হয় এবং সেখান থেকে ছোট, ছোট গোল তৈরি করা হয়, যেই গোলগুলো অ্যাচিভ করলে কিন্তু ওনাকে আর আসতে হবে না একটা সময়। যেন নিজেই একটা সময় তার সমস্যার সমাধান করে ফেলতে পারেন। এবং শেষের দিকে তার পুরো সেশনের সামারাইজ করে এবং ফিডব্যাক নিয়ে শেষ করা হয়। আর অন্যান্য সেশনগুলো ১ম সেশন থেকে একটু ডিফারেন্ট হয়।
প্রথম সেশনে যেহেতু পরিচিতির ব্যাপার থাকে এবং একেবারেই ইনিশিয়াল সেশন, তো সেই ক্ষেত্রে অন্যান্য সেশন থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। অন্যান্য সেশনে যেটা হয়, প্রত্যেকটা সেশনের কিন্তু এজেন্ডা ফিক্স করা হয় শুরুতে এবং আপডেট নেওয়া হয় বিগত সপ্তাহের, এবং তিনি তাকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কগুলো ঠিকমতো করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে কেন করতে পারেন নাই, কি অসুবিধা হয়েছে, উনি কি হোমওয়ার্কের ব্যাপারটা বুঝতে পারেননি নাকি তার মানসিক পরিস্থিতির কারণে করতে পারেননি, এই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে বুঝে নেন সাইকোলজিস্ট। এরপরে নতুন কোনো একটা সমস্যা বা বিগত সেশনে কোনো একটা সমস্যা নিয়ে আলাপ করা হয়েছিল, সেটা পুরোপুরি জানা হয় নাই, সেটা নিয়ে আলাপ করা হয় বা রিলেভেন্ট যে যতটুকু তথ্য নেওয়ার কথা সেই তথ্যগুলো নেন। দ্বিতীয় সেশনেও বা অন্যান্য সেশনেও কিন্তু তার সমস্যাগুলোকে যেন কগনিটিভ প্রসেস বা কগনিটিভ মডেলের মাধ্যমে ব্যাখ্যা করতে পারেন, সেই ব্যাপারে কিন্তু হেল্প করা হয় এবং এডুকেট করা হয়। এরপরে তাকে আবার হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয় এবং সেই হোমওয়ার্ক বুঝে যেন উনি করতে পারেন সেইভাবে ফিক্স করে দেওয়া হয়। এরপরে তার পুরো সেশনের সামারাইজ এবং ফিডব্যাক নিয়ে শেষ করা হয়। তো ওভারঅল অন্যান্য সেশনগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। তো ট্রিটমেন্ট সেশনে একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন ট্রিটমেন্ট সেশনে তাকে সাইকোলজিক্যাল টুলস এবং টেকনিকস হাতে কলমে শিখায় দেওয়া হচ্ছে। তখন কখনো ঘন ঘন সেশন নেওয়া লাগতে পারে। প্রতিদিন একটা করে সেশন নেওয়া লাগতে পারে, এরকম হতে পারে। বা সেশনের ডিউরেশনের ভিতরে বা টাইমিং এর ভিতরে একটু পরিবর্তন হতে পারে। ১ ঘন্টার জায়গায় ২ ঘন্টার সেশন হতে পারে। সো তার মানে ব্যাপারটা হলো যে স্ট্রাকচার মেইনটেইন করা হয়, কিন্তু কখনো কিন্তু এটা ফ্লেক্সিবল, পরিস্থিতি অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে। যেমন ১ম সেশনটায় কিন্তু ডিফারেন্ট হয়ে যেতে পারে যদি সুইসাইডাল ইস্যু থাকতে বা ট্রমা ইস্যু থাকে। আবার ওভারঅল সেশনের স্ট্রাকচারও ডিফারেন্ট হতে পারে। এটা কিন্তু থেরাপিস্ট বুঝে শুনে ঠিক করেন বা অবশ্যই ক্লায়েন্টের সঙ্গে আলাপ করে ঠিক করেন কি করা হবে না করা হবে। যেকোনো কিছুই কিন্তু ক্লায়েন্টের সাথে আলাপ করে ঠিক করা হয়। তার কনসেন্ট নিয়েই ঠিক করা হয়। আ আ ব্যক্তির পরিস্থিতি অনুযায়ী তার মানসিক অসুস্থতার উপরেও নির্ভর করে। যেমন সাইকোটিক প্রবলেমের ক্ষেত্রে কিন্তু সেশনের স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে। এরপরে কাপল ইস্যুর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হতে পারে। সো প্রত্যেকটা সেশন 50 মিনিট থেকে 60 মিনিট হয়ে থাকে এবং সাধারণত প্রতি সপ্তাহে একটা করে সেশন হয়ে থাকে এবং ওভারঅল সেশন 14 থেকে 16 টা। তবে কারো এর থেকে বেশি লাগতে পারে, কারো এর থেকে কমও লাগতে পারে। সো আশা করি আপনাদের সবার কনফিউশন দূর হবে এবং দ্বিধা দূর হবে। আশা করি প্রশ্ন থাকবে না যে আমি তো ১ম বার যাচ্ছি সাইকোলজিস্টের কাছে। তো আমার জন্য আদৌ সিবিটি কাজ করবে কিনা বা আমি তাকে সমস্যাগুলো বলতে পারবো কিনা, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। সো এখন যদি আমরা আলাপ করি যে সিবিটি আসলে কোন ধরনের অসুবিধার ক্ষেত্রে কাজ করে। সিবিটি যেকোনো ধরনের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু কাজ করে। সেটা ডিপ্রেশন হোক, প্যানিক হোক, ওসিডি হোক বা পার্সোনালিটি ডিসঅর্ডার হোক, যেরকমই হোক না কেন। থেরাপিস্টের কাজ ব্যক্তির অসুবিধা অনুযায়ী বা ব্যক্তির মানসিক পরিস্থিতি অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়া। তার জন্য বিষয়গুলো কিরকম হবে।